আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞান এই টপিকসটির উপর আলোচনা করি। তাহলে আসো ক্লাস শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে বিজ্ঞান কি। যেহেতু বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান আমরা প্রমাণ করব, সেই জন্য বিজ্ঞান কি জানতে হবে। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। আর যদি আমরা বলি বিজ্ঞানের সংজ্ঞা কি, তাহলে সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধভাবে গবেষণালব্ধ বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। তাহলে বিজ্ঞান হতে হলে আবার অনেকভাবে বলতে পারি, সুশৃঙ্খলভাবে, সংঘবদ্ধভাবে, বিশেষভাবে নিয়ন্ত্রিত পরিবেশে কোনো বস্তু বা ঘটনার উপর গবেষণা করে যে বিশেষ জ্ঞান অর্জন করা হয় তাকেও বিজ্ঞান বলে। তবে সহজে সংক্ষিপ্তভাবে আমরা এভাবে বলতে পারি, সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধভাবে গবেষণালব্ধ বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। তো কোনো বিষয় বিজ্ঞান কিনা বা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে হলে সে বিষয় বা ঘটনা চারটি বিষয় বা ঘটনার উপর নির্ভর করে। সেই চারটি বিষয় কি কি দেখি: বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং প্রয়োগশীলতা। এই চারটি বিষয়ের উপর আমরা আলোকপাত করে প্রমাণ করব যে মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান। প্রথমে আসি আমরা বিষয়বস্তুগতভাবে মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা সেটা দেখি। আমরা জানি যে সব বিষয়ই, বিজ্ঞানের বিষয় হোক, আর্টস কমার্সের বিষয় হোক, সব বিষয়েরই একটা সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। তবে বিজ্ঞানের বিষয়বস্তু হতে হলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন বিজ্ঞানের বিষয়বস্তু পর্যবেক্ষণযোগ্য হতে হবে। বিজ্ঞানের বিষয়বস্তু সম্বন্ধে গবেষকগণ একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞানের বিষয়বস্তু প্রমাণযোগ্য হতে হবে। আমরা জানি যে মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে আচরণ। তাহলে আচরণটাকে পর্যবেক্ষণ করা যায়, লিপিবদ্ধ করা যায়, প্রমাণ করা যায়, একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ করা যায়। তাহলে আমরা বলতে পারি মনোবিজ্ঞান বিষয়বস্তুগতভাবে একটি বিজ্ঞান। এবার আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য বা বিষয়টা দেখি, বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা জানি কোনো বিষয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে হলে সেটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, বিষয়বস্তু না। বিষয়বস্তু তো সব বিষয়েরই থাকে। বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ বৈজ্ঞানিক রীতিনীতি নিয়ে গবেষণা করা হয়েছে কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। যদি কোনো বিষয় বৈজ্ঞানিক নিয়ম মেনে চলে গবেষণা করা হয় তবে তা বিজ্ঞানের বিষয়বস্তু হবে। এছাড়াও বিজ্ঞানের বিষয়বস্তু হতে হলে বৈজ্ঞানিক পদ্ধতি কতগুলো নীতি মেনে চলে, নীতিও বলতে পারি, কতগুলো বৈশিষ্ট্য আমরা বলতে পারি। সেগুলো হচ্ছে কার্যকরী সংজ্ঞা, ব্যক্তি নিরপেক্ষতা বা এটাকে বস্তুনিষ্ঠতাও বলে, পুনরাবৃত্তি, সাধারণীকরণ, যথার্থতা প্রমাণ। এই 6টা নীতির আলোকে আমরা দেখব যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী মনোবিজ্ঞান বিজ্ঞান কি। তাহলে কার্যকরী সংজ্ঞা হচ্ছে যে বিষয় নিয়ে গবেষণা করা হবে তার স্পষ্টভাবে চিহ্নিত করে সহজভাবে বর্ণনা করাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা। গবেষক যখন আচরণের এত বড় একটা ক্ষেত্রের মধ্যে আচরণের কোন দিকটা নিয়ে তিনি গবেষণা করবেন সেই দিকটার তিনি সংজ্ঞা প্রদান করবেন। তা না হলে ওই একই বিষয়ে ভিন্ন ভিন্ন বিজ্ঞানী যখন গবেষণা করবেন তখন তাদের গবেষণার বিষয়বস্তুর সাথে মিল থাকবে না। একজন হয়তো ভাববেন যে গন্ডগোল বলতে কি বোঝাচ্ছে, আবার আরেকজন ভাবছেন যে গন্ডগোল বলতে আরেকটা বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যে বিষয়বস্তু নিয়ে গবেষণা করব তার যে শব্দগুলো আছে সেগুলো সহজ সরল ভাষায় সংজ্ঞা প্রদান করে বিষয়টা ক্লিয়ার করতে হবে, যেন সবাই বিষয়টা হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে যে বিজ্ঞানী কোন বিষয় নিয়ে গবেষণা করছে। তো মনোবিজ্ঞানেও কিন্তু আচরণের যে বিষয়টা নিয়ে গবেষণা করা হয় সেটা সুস্পষ্ট বর্ণনা দিয়ে থাকে। যেমন আমরা যদি বলি যে শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব বা পুরস্কারের প্রভাব দেখতে চাই, তাহলে শিক্ষণ কাকে বলে, পুরস্কার বলতে আমরা কি বুঝি, বলবর্ধক বলতে কি বুঝি, এগুলোর একটি সহজ সরল সংজ্ঞা প্রদান করে নেবেন বিজ্ঞানী। তাহলে মনোবিজ্ঞানও সংজ্ঞা প্রদান করে নেয়, তাহলে আমরা বলতে পারি মনোবিজ্ঞান একটি বিজ্ঞান। তারপরে দেখো ব্যক্তি নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা।
ব্যক্তি নিরপেক্ষতা হচ্ছে যে যে জিনিসটা যেরকম ভাবে আছে সেরকম ভাবেই মূল্যায়ন করা। পরীক্ষক যে মূল্যায়ন করছেন, পরীক্ষকের নিজস্ব চিন্তাধারা, তার ইচ্ছা অনিচ্ছা, তার পছন্দ অপছন্দ, এগুলোর কোনো প্রভাব দ্বারা যেন পরীক্ষণের ফলাফলটা মূল্যায়িত না হয়, তা থেকে দূরে রাখাটাই হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা। সংজ্ঞাগতভাবে আমরা এভাবে বলতে পারি, পরীক্ষণের ফলাফলকে পরীক্ষণকারীর প্রভাব মুক্ত রাখাই ব্যক্তি নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা, অর্থাৎ বস্তুটা যেরকম আছে সেভাবেই দেখা। এখানে আমার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা, আমি নতুন সুন্দর করে ভাষার প্রয়োগ করে কালারফুল করে কোনো কিছু বর্ণনা করব না, যেটা যেভাবে আছে সেভাবেই বর্ণনা করাই হচ্ছে বস্তুনিষ্ঠতা বা অর্থাৎ ব্যক্তি নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করবে। যেমন আমরা শিক্ষক যখন পরীক্ষার খাতা মূল্যায়ন করে তখন তিনি কিন্তু একেবারে যে যেভাবে লিখেছে সেটাই মূল্যায়ন করবে, তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এবং গবেষণার ক্ষেত্রেও তাই, যখন তিনি গবেষণার ফলাফলটা মূল্যায়ন করবেন তখন তিনি তার নিজস্ব কোনো প্রভাব ফেলবেন না, অর্থাৎ পরীক্ষণের ফলাফলকে পরীক্ষণকারীর থেকে প্রভাব মুক্ত, তার দৃষ্টিভঙ্গি, তার প্রভাব থেকে মুক্ত রাখাই হচ্ছে বস্তুনিষ্ঠতা বা ব্যক্তি নিরপেক্ষতা। নিয়ন্ত্রণও পরীক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি পরীক্ষণের গবেষণাগারটাকে যদি সুনিয়ন্ত্রিত পরিবেশে না হয় তাহলে দেখা যাবে যে গবেষণার ফলাফল সঠিক আসছে না। যেমন ধরো আমি একটি স্মৃতির উপর একটি পরীক্ষণ করব, সেখানে আমি একটা কবিতা মুখস্থ করতে দিলাম পরীক্ষণ পাত্রকে। পরীক্ষণ পাত্র হচ্ছে যাকে নিয়ে গবেষণা করা হয়, তাকে পরীক্ষক বলা হয়। তাহলে যাকে নিয়ে আমি কবিতাটা মুখস্থ করতে দিলাম পরীক্ষণ পাত্রকে, সেখানে যদি বাইরের গন্ডগোল, মিছিল, এগুলো যদি তার কে বারবার ডিস্টার্ব করে কবিতা মুখস্থ করার ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে একজনকে, যেই ব্যক্তিটাকে নিয়ে আমি গবেষণা করেছি সে হয়তো কবিতাটা 10 মিনিটে মুখস্থ করবে। পরবর্তীতে দেখা যাবে ওই পরীক্ষণ পাত্রকে নিয়ে যখন আরেকজন গবেষণা করবে তখন সে একটি কবিতা সুনিয়ন্ত্রিত সাউন্ড প্রুফ রুমে যখন তাকে একটা কবিতা মুখস্থ করতে দিবে তখন হয়তো সে 5 মিনিটেই কবিতাটা মুখস্থ করতে পারে। তাহলে তার সম্পর্কে, তার স্মৃতির পরিমাপ সম্পর্কে আমি কিভাবে বুঝবো? সে তো এক পর্যায়ে 10 মিনিটে করছে, আরেক পর্যায়ে 5 মিনিটে করছে। তাহলে কি করতে হবে? এই যে গন্ডগোল, সেখান থেকে পরীক্ষণ পাত্রকে সরিয়ে রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যে বাইরের যে অবাঞ্ছিত কিছু প্রভাব পরীক্ষণ পাত্রের উপর প্রভাব বিস্তার করতে পারে, যেগুলোকে আমরা চল বলি। তোমরা আরো সেকেন্ড পেপারে চল আমরা পড়াবো, এখন তোমরা অতটা ডিটেলস বুঝতে পারবে না, সেজন্য আমি বলছি যে অবাঞ্ছিত প্রভাব যেন পরীক্ষণ পাত্রের উপর প্রভাবিত করতে না পারে, পরীক্ষণ পাত্রের উপর প্রভাব না ফেলতে পারে, সেজন্য গবেষক কি করে? গবেষণাগারটাকে সুনিয়ন্ত্রিত পরিবেশে রাখবেন। কোনো ধরনের বাহ্যিক কোনো ব্যাপার পরীক্ষণ পাত্রকে প্রভাবিত করবে না। তো যে কোনো বিজ্ঞান ভিত্তিক গবেষণায় নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সব ধরনের অবাঞ্ছিত চলকে পরীক্ষণ কার্য থেকে দূরে রাখার প্রয়াসকে বলা হয় নিয়ন্ত্রণ। তাহলে মনোবিজ্ঞানে যখন গবেষণা করে তখনও সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ পাত্রকে নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। আরেকটা পরীক্ষণ পদ্ধতির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পুনরাবৃত্তি। বিজ্ঞান কখনো একটা গবেষণা করে থেমে থাকে না। সে কি করে? যে একটা গবেষণা করে যে ফলটা পেল সেটা বারবার করে যদি একই রকম ফলাফল পাওয়া যায় তাহলে সেখান থেকে একটা সিদ্ধান্তে নেওয়া যায়। তো পুনরাবৃত্তিও পরীক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পূর্বে পরীক্ষিত কোনো বস্তু বা ঘটনাকে ইচ্ছানুসারে নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় সৃষ্টি করে গবেষণা কার্য পরিচালনাকে পুনরাবৃত্তি বলে। অর্থাৎ আগে গবেষণা করেছি, আবার সেই একই নিয়মে একই পরিস্থিতিতে সবকিছু নিয়ম মেনটেন করে যে নিয়ন্ত্রিত পরিবেশে ওই বিষয়টার উপর যদি আমরা বারবার গবেষণা করি এবং একই রকম ফলাফল পাই তাহলেই কিন্তু সেই বিষয় সম্পর্কে একটা সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তাহলে পূর্বে পরীক্ষিত কোনো বস্তু বা ঘটনাকে ইচ্ছানুসারে নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় সৃষ্টি করে গবেষণা কার্য পরিচালনা করাকে পুনরাবৃত্তি করা হয়। অর্থাৎ আগে গবেষণা করা হয়েছে, ওই বিষয়ের উপর যদি আমরা বারবার গবেষণা করি একই রকম ফলাফল পাই তাহলেই সেটা বিজ্ঞানসম্মত হয়।
তারপরে বৈশিষ্ট্য হচ্ছে সাধারণীকরণ। প্রতিনিধিত্বমূলক অল্প নমুনার উপর গবেষণা করে সমগ্র জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। কোনো বিজ্ঞানীর পক্ষে সব জনগোষ্ঠীর সবার উপর পরীক্ষা করা সম্ভব না। যেমন ধরো, আমি রাজুক কলেজে একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের উপর একটা বিষয়ের উপর গবেষণা করি। তখন রাজুক কলেজে একাদশ শ্রেণীতে হয়তো 1600-1700 স্টুডেন্ট আছে, তাহলে আমি তার মধ্যে থেকে মাত্র 100 জন স্টুডেন্ট নিই। এই যে 100 জন স্টুডেন্ট নিলাম, এটাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক দল, অর্থাৎ নমুনা দল। অর্থাৎ সমগ্র জনগোষ্ঠী বলতে একাদশ শ্রেণীর 1600-1700 স্টুডেন্টকে বোঝাচ্ছে, আর তাদের মধ্যে থেকে যে আমি 100 জন ছাত্রছাত্রী নিয়ে গবেষণা করছি, সেটা হচ্ছে ওই একাদশ শ্রেণীর প্রতিনিধিত্বমূলক দল বা নমুনা দল। তাহলে আমরা কি করি, সাধারণত অল্প কিছু প্রতিনিধিত্বমূলক দলের উপর গবেষণা করে সমগ্র জনগোষ্ঠী বা সবার উপরে সেই একই রকম ফলাফল হবে বলে যে ধারণা নেওয়া হয়, তাকেই বলা হয় সাধারণীকরণ। আশা করি বুঝতে পেরেছো সাধারণীকরণটা কি। তাহলে অল্প নমুনার উপর ভিত্তি করে যে সমগ্র জনগোষ্ঠী সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে সাধারণীকরণ। যেমন আমরা স্মৃতির ক্ষেত্রে বলবর্ধকের প্রভাব কেমন বা শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব কেমন, এর উপর গবেষণা করে যদি দেখি যে পুরস্কার দিলে শিক্ষণ ভালো হয়, তাহলে আমরা বলতে পারি যে পুরস্কার দিলে সবার ক্ষেত্রেই শিক্ষণ ভালো হবে বা সকল ছাত্রছাত্রীর ক্ষেত্রেই পুরস্কার দিলে শিক্ষণ ভালো হচ্ছে। এই যে একটা মন্তব্যে উপনীত হওয়া, একটা সূত্রে উপনীত হওয়া, এটা কি বলা হয় সাধারণীকরণ। তারপরে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যথার্থতা প্রমাণ। বিজ্ঞানী যখন কোনো গবেষণার ফলাফল প্রকাশ করেন, তখন পৃথিবীর অন্য যে কোনো মনোবিজ্ঞানী তা পরীক্ষা করে দেখতে পারে। যদি সঙ্গতিপূর্ণ ফল পাওয়া যায়, তবে তাকে যথার্থ বলা হয়। অর্থাৎ বিজ্ঞানী কি করলেন, কার্যকরী সংজ্ঞা প্রদান করলেন, ব্যক্তি নিরপেক্ষভাবে তার ফলাফল মূল্যায়ন করলেন, নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা করলেন, বারবার গবেষণা করে একই রকম ফলাফল পেলেন। তিনি কি সমগ্র জনগোষ্ঠীর উপর না প্রয়োগ করে অল্প সংখ্যক নমুনা দলের উপর প্রয়োগ করে একটা সূত্রে উপনীত হলেন, অর্থাৎ সাধারণীকরণ করলেন। তারপরে তিনি কি করবেন, গবেষণালব্ধ, তিনি যে নিয়মে গবেষণা করেছেন, যে বিষয়ের উপর গবেষণা করেছেন, সেটা তিনি একটা গবেষণা সাহিত্য বা জার্নালে প্রকাশ করেন। তারপরে দেশে বিদেশে যে কোনো জায়গায় অন্য বিজ্ঞানীরা যখন গবেষণা করে তার ওই বিষয়বস্তুর উপর গবেষণা করে একই রকম ফলাফল যদি পাওয়া যায়, সঙ্গতিপূর্ণ যদি ফলাফল পাওয়া যায়, তাহলে তারা সার্টিফাইড করবে যে আমার ফলাফল, ওই বিজ্ঞানীর গবেষণালব্ধ ফলাফলটা কি হয়েছে, যথার্থ হয়েছে। যথার্থতা প্রমাণ ব্যতীত কিন্তু কোনো বিজ্ঞানীর গবেষণালব্ধ তথ্যই কিন্তু বিজ্ঞানের আওতাভুক্ত হয়েছে বলে মেনে নেবে না কেউ। সেজন্য যথার্থতা প্রমাণ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরীক্ষণ পদ্ধতি। তাহলে আমরা পরীক্ষণ পদ্ধতিগতভাবেও বলতে পারি যে মনোবিজ্ঞানীরা যখন গবেষণা করেন, এই 6টি নিয়ম মেনে চলেন এবং এই 6টি বৈশিষ্ট্যের আলোকেই গবেষণা করেন। তাই গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতির দৃষ্টিভঙ্গিতেও আমরা বলতে পারি মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান। তারপরে আসি আমরা এই যে 4টা বিষয়ের উপর নির্ভর করে 3 নম্বর বিষয় হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি, যে পুরাতন বিষয়কে আঁকড়ে না ধরে বা গবেষণা বহির্ভূত বিষয়কে আঁকড়ে না ধরে নতুন নতুন গবেষণালব্ধ বিষয় গ্রহণ করার যে মানসিকতা, সেটাকেই বলা হয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আমার সব কিছু জানা হয়ে গেছে, আর নতুন কিছু জানার দরকার নাই, এটা হচ্ছে অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আমরা জানি মনোবিজ্ঞানের প্রথম দিকে বিষয়বস্তু ছিল, মনোবিজ্ঞান ছিল আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান। পরবর্তীতে আমরা কি করলাম, আত্মা বা মন যেহেতু পর্যবেক্ষণ করা যায় না, পরিমাপ করা যায় না, গবেষণা করা যায় না, সেজন্য আমরা সেটার থেকে দূরে সরে এসে আমরা আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করলাম। তাহলে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানীদেরও কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে, তারা নতুন নতুন গবেষণালব্ধ তথ্যগুলো গ্রহণ করার মানসিকতা দেখায়। তাহলে আমরা বলতে পারি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিগতভাবেও মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান। তারপরে আসি আমরা 4 নম্বর বিষয় ছিল প্রয়োগশীলতা। প্রয়োগশীলতা মানে কি, বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো প্রয়োগ বা ব্যবহার,
অর্থাৎ বিজ্ঞান শুধু নিজের জন্য কাজ করে না, সবার জন্য, মানব কল্যাণের জন্য বিজ্ঞান কাজ করে। বিজ্ঞানে গবেষণালব্ধ তথ্য যেন মানুষের উপকারে আসে সেটা দেখাই কিন্তু বিজ্ঞানীদের কাজ। তো মনোবিজ্ঞানীরাও দেখা যায় যে ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, শিল্প জীবন, চিকিৎসা ক্ষেত্রে, রাষ্ট্র জীবনে সব ক্ষেত্রে মনোবিজ্ঞানের ব্যাপক প্রভাব রয়েছে। আমরা শিশুর জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত মনোবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা মনোবিজ্ঞানীরা গবেষণা করেন, আলোচনা করেন, মানুষের উপকারে আসার জন্য প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন কিভাবে মানুষের উপকারে আসবে। তো এদিক থেকেও আমরা বলতে পারি যে প্রয়োগশীলতার দিক থেকেও মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান। তাহলে আমরা যে বলেছিলাম যে কোনো বিষয় বিজ্ঞান কিনা তা নির্ভর করে চারটি বিষয় বা ঘটনার উপর: বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, প্রয়োগশীলতা। তাহলে এই চারটা বিষয়ের আলোকেই আমরা প্রমাণ করলাম যে মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে, মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? পদার্থ রসায়নের মতো মনোবিজ্ঞান বিজ্ঞান না, ওগুলো হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। মনোবিজ্ঞান যেহেতু জীবন্ত প্রাণী নিয়ে গবেষণা করে, হ্যাঁ, জীবন্ত প্রাণীর একটি জৈবিক সত্তা রয়েছে, তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি মনোবিজ্ঞান জৈবিক বিজ্ঞান বা জীববিজ্ঞানের অংশ। কারণ জৈবিক বৈশিষ্ট্যাবলী যেমন শারীরিক গঠন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ রয়েছে, জৈব রাসায়নিক উপাদান, এগুলো বিশেষভাবে প্রাণীর আচরণকে প্রভাবিত করে। আমরা জানি যে ছোটবেলা থেকে আস্তে আস্তে যখন আমরা বড় হয়, একসময় আমাদের বয়ঃসন্ধিকালে আমাদের গ্রন্থিগুলোর প্রভাব প্রকাশিত হতে থাকে এবং আমরা ছেলেরা ছেলে সুলভ, মেয়েরা মেয়ে সুলভ আচরণ করে এবং তাদের আচরণের বৈচিত্র্যতা দেখা যায়। সব কিছুর মূলেই কিন্তু রয়েছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো। এছাড়া আমাদের মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এগুলো আমাদের ক্ষুধা, কেন্দ্র, তৃষ্ণা, আবেগ, এগুলোকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের আচরণকে প্রভাবিত করছে। গ্রন্থিগুলো, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আমাদের দৈহিক বিকাশের সাথে সাথে আমাদের বুদ্ধিবৃত্তীয় বিকাশ, আমাদের আবেগীয় বিকাশ, বিভিন্ন বিকাশে প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, আমাদের সমবেদী স্নায়ুতন্ত্র, পরাসমবেদী স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এগুলো আমাদের বিভিন্ন অর্গানকে নিয়ন্ত্রিত করছে, যা আমাদের আবেগের আচরণকে প্রভাবিত করছে। তাহলে এদিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি মনোবিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের অংশ বা জৈবিক বিজ্ঞান। আবার মনোবিজ্ঞান যেহেতু মানুষের উপর গবেষণা করে, মানুষ হচ্ছে সামাজিক জীব, তাহলে সামাজিক জীব হিসেবে সে যে সমাজে বসবাস করছে সেই সমাজ দ্বারা সে প্রভাবিত হচ্ছে। ব্যক্তি যেমন সমাজের উপর প্রভাব বিস্তার করে, সমাজের ব্যক্তিদের দ্বারাও কিন্তু ব্যক্তি প্রভাবিত হয়ে থাকে। সেজন্য আমরা বলতে পারি যে ব্যক্তির আচরণ, মানুষ যে সমাজে বাস করে তার ব্যক্তিত্ব আচরণ সেই সমাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমাজের রীতি নীতি, কৃষ্টি, আর্থসামাজিক ব্যবস্থা সেই সমাজের মানুষের আচরণকে প্রভাবিত করে। তাহলে এদিক থেকে আমরা যদি বলি তাহলে মনোবিজ্ঞান কি? সমাজ বিজ্ঞানের অংশ। তাহলে আমরা কনক্লুশনে বলতে পারি মানব আচরণ নিয়ন্ত্রণে জৈবিক ঘটনাবলী যেমন ভূমিকা রাখে, তেমনি সামাজিক রীতিনীতির ভূমিকাও কোনো অংশে কম নয়। তাই মনোবিজ্ঞানকে জৈব সামাজিক বিজ্ঞান বলা হয়। তাহলে আমরা জানলাম আজকের এই আলোচনা থেকে মনোবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান। এবং কোন ধরনের বিজ্ঞান? মনোবিজ্ঞান হচ্ছে একাধারে জৈব সামাজিক বিজ্ঞান, অর্থাৎ দুইটা বিষয়ই মনোবিজ্ঞানের মধ্যে আছে। জৈবিক বিজ্ঞানের বৈশিষ্ট্য আছে, আবার সামাজিক বিজ্ঞানের বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আশা করি এখান থেকে আমরা দেখো অনেক ধরনের প্রশ্ন পেতে পারি যে বিজ্ঞান কি, অনুধাবন, জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে বস্তুনিষ্ঠতা বলতে কি বোঝায়, নিয়ন্ত্রণ কি, পুনরাবৃত্তি কি, সাধারণীকরণ কি, যথার্থতা কি, এগুলো যে কোনো একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আবার বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে সাধারণীকরণ ব্যাখ্যা করো, পুনরাবৃত্তি ব্যাখ্যা করো, বস্তুনিষ্ঠতা ব্যাখ্যা করো, এরকমও অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে বস্তুনিষ্ঠতা গুরুত্বপূর্ণ কেন, যথার্থতা প্রমাণ গুরুত্বপূর্ণ কেন, সাধারণীকরণ গুরুত্বপূর্ণ কেন, এরকমও প্রশ্ন আসতে পারে। আবার মনোবিজ্ঞান কি বিজ্ঞান? কোন ধরনের বিজ্ঞান? ব্যাখ্যা করো। তাহলে আমাদের বলতে হবে যে এগুলো একটু একটু করে লিখে যে মনোবিজ্ঞান হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান।
হ্যাঁ, এরকম আসতে পারে। সিকিউ প্রশ্ন আসতে পারে, যেমন ধরো দুই বান্ধবী রিমা এবং শিবা। হ্যাঁ, রিমা বিজ্ঞান বিভাগে পড়ে, সীমা মানবিক বিভাগে পড়ে। তো রিমা সীমাকে বললো যে আচ্ছা, তুমি যে মনোবিজ্ঞান বিষয়টা পড়ো, তার সাথে কেন বিজ্ঞান? মনোবিজ্ঞান কি বিজ্ঞান? তখন সীমা উত্তর দিল, হ্যাঁ মনোবিজ্ঞানও বিজ্ঞান, তবে মনোবিজ্ঞান হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান। এরকম একটা উদ্দীপক দিতে পারে। তো উদ্দীপকটা দেওয়ার পরে কি বলবে যে গ আর ঘ। আমরা জানি উদ্দীপক থেকে কি কোন প্রশ্নগুলো আসে, গ আর ঘ। ক খ তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, গ আর ঘ। তো গতে বলতে পারে যে মনোবিজ্ঞান, সীমা যে বললো মনোবিজ্ঞান একটি বিজ্ঞান, ব্যাখ্যা করে। হ্যাঁ, তারপরে আসতে পারে ঘ নম্বরে আসতে পারে সীমার শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। তো সীমার শেষোক্ত উক্তিটি কি ছিল? যে মনোবিজ্ঞান হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান। তাহলে জৈব সামাজিক বিজ্ঞান কেন মনোবিজ্ঞান, সেটা বিশ্লেষণ করতে হবে। আবার এই পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতির যে 6টা নীতি বা 6টা বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলো দিয়েও কিন্তু উদ্দীপক আসতে পারে। যেমন ধরো মিস্টার রহিম একটি অত্যাধুনিক বাল্ব আবিষ্কার করলেন। হ্যাঁ, তিনি বারবার গবেষণা করে একটি সূত্রে উপনীত। তারপর তিনি কি করলেন, তার গবেষণার বিষয়বস্তুটা কার্যকরী সংজ্ঞা দিলেন, কিভাবে গবেষণাটা করলেন সেই নিয়ম কানুনগুলো একটি জার্নালে প্রকাশ করলেন। এবং অন্যান্য পৃথিবী দেশে বিদেশে অন্যান্য বিজ্ঞানীরা গবেষণা করে তার সূত্রটাকে যথার্থ বলে মেনে নিলেন। তারপরে আসতে পারে যে গ নম্বরে আসতে পারে যে মিস্টার রহিম যে গবেষণা করেছেন, হ্যাঁ, তিনি বৈজ্ঞানিক পদ্ধতির কোন কোন নীতিগুলো মেনে গবেষণা করেছেন। তিনি বৈজ্ঞানিক পদ্ধতির কোন কোন নীতিগুলো মেনে গবেষণা করেছেন। যেমন ধরো তিনি বারবার পুনরাবৃত্তি করেছেন, বারবার গবেষণাটা পুনরাবৃত্তি করে একটা সূত্রে পুনরাবৃত্তি, তাহলে এই বৈশিষ্ট্যটা আছে। তারপরে তিনি একটা সূত্রে উপনীত হলেন, এটা কি করলেন? সাধারণীকরণ মানে কিন্তু একটা মন্তব্য, একটা সূত্র, একটা কনক্লুশনে আসা। তারপরে তিনি গবেষণার ফলাফল কার্যকরী সংজ্ঞা দিলেন। তারপরে তিনি ফলাফলটা একটা জার্নালে প্রকাশিত করার পর দেশে বিদেশে বিভিন্ন অন্য গবেষকরাও গবেষণা করে দেখলেন যে তার গবেষণাটা যথার্থ হয়েছে, অর্থাৎ যথার্থতার প্রমাণ হয়েছে। তাহলে আশা করি তোমরা এই টপিকসটা থেকে যে প্রশ্ন আসবে সেগুলো তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে। বিশেষ করে সৃজনশীল প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করবে, উদ্দীপকে কোন কোন বৈশিষ্ট্যের কথা বলছে। তাহলে আশা করি তোমরা পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।